রাহাত অরণি মুখে মুখে তর্ক করতে পারল না, কিন্তু রাফাত অরণি চলে যাওয়ার পরে মায়ের কাছে এসে ঠিকই বলল, এই বেয়াদব মেয়ের সাথে তুমি কিভাবে আছো মা? একটা ভালো কথা বলি, ওদের আলাদা করে দাও। রাফাত তো গোল্লাই গেছে বউয়ের কথা শুনতে শুনতে। ও এখন আর তোমার কন্ট্রোলে আসবে না। এই ছেলের সাথে থাকলে তুমি শুধু অপমান আর অসম্মানই পাবে। রাবেয়া ছেলের কথা শুনে তেতে উঠলেন। বেয়াদব হলেও সে উচিত কথাই বলেছে। রাফাত এত কিছুর পরেও আমার সাথে আছে, কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করেনি। কিন্তু তুই কি করেছিস? বিয়ের আগে জানিয়ে দিয়েছিস একসাথে থাকতে পারবি না। যেদিন বিয়ে হলো তার পরদিন সকালেই বউ নিয়ে ভাড়ায় ফ্ল্যাটে চলে গেলি। সেই তুলনায় রাফাত তোর থেকে ঢের ভালো। আমাকে সে কখনো ছেড়ে যাবে না। রাহাত অবাক হয়ে বলল, বাহ, এখন রাফাত ভালো হয়ে গেল? যে ছেলে বউয়ের সামনে দাঁড়িয়ে মাকে অপমান করে সে ভালো, আর আমি আলাদা আছি বলে আমি খারাপ। তুই ভালো না খারাপ সেটা বোঝার সুযোগই তো পেলাম না। দূরে থাকলে সবাই ভালো, কাছে থাকলে কেবল বোঝা যায় কে কেমন। মা, বিশ্বাস করো, যদি অফিসটা দূরে না হতো তাহলে আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। চাকরির জন্য আমাকে বাড়ি ছাড়তে হয়েছে। এই কষ্ট আমার কি কম? এই ওবার পাঠাওয়ার মতো অনলাইনের যুগে যাতায়াত কোনো সমস্যাই না। রাফাতের অফিসও তো অনেক দূর। তোর বাপ চাচারাও বহুত দূরে গিয়ে অফিস করেছে, কিন্তু কখনো বাড়ি ছেড়ে যায়নি। ঘরে ছেলে দিন শেষে ঘরেই ফিরে আসে। কিন্তু তুই স্বার্থপরের মতো বউ নিয়ে আলাদা হয়ে গেছিস। এজন্যই তো অরণি তোকে এইসব বলার সুযোগ পেয়েছে। রাফাত যদি এত ঝামেলা সহ্য করেও এখানে থাকতে পারে, তাহলে তুই কেন পারবি না? যদি সাহস থাকে তাহলে অন্তত 1 মাসের জন্য হলেও তুই আর বৌমা এই বাড়িতে এসে থাক। নবাবের বেটিকে দেখিয়ে দে। রাহাত হার মেনে বলল, ঠিক আছে মা, তুমি যা বলছো তাই হবে। শুধু 1 মাসের জন্য না, আমি সারা জীবনের জন্যই দীপ্তিকে নিয়ে এই বাড়িতে চলে আসব। রাবেয়া ছেলের জবাবে ভীষণ সন্তুষ্ট হলেন। অরণি নিজের বিপদ নিজেই ডেকেছে, এবার বুঝুক জায়ের সাথে সংসার করতে কেমন লাগে। রাহাত জানে এই বাড়ি সহ গ্রামের অনেক সম্পত্তি বাবা দলিল করে রেখেছেন মায়ের নামে। তাই এমত অবস্থায় মাকে রাগানো মোটেও কোনো বুদ্ধিমানের কাজ নয়। মায়ের ভালো এবং লক্ষ্মী ছেলে হয়ে থাকা এখন অতীব জরুরি। রাফাতের মতো বোকারাই কেবল ধনী মাকে রাগায়, কিন্তু রাহাত তো বোকা নয়, সে তার ধনী মায়ের বাধ্য ছেলে। তাই মা যা বলবে রাহাত বাধ্যের মতো তাই করবে। কষ্ট করে কয়টা দিন মায়ের সাথে থেকে মায়ের মন জয় করতে পারলে ক্ষতি কি? দীপ্তিকেও বোঝাতে হবে যাতে সে মিষ্টি মিষ্টি কথায় মাকে খুশি রাখে। রাফাত অরণিকে মা ইতিমধ্যে সহ্য করতে পারছেন না, তাই ফাঁকা ময়দানে গোল দেওয়া রাহাতের জন্য কোনো ব্যাপারই না। আর একবার সম্পত্তি ভাগাভাগি হয়ে যাওয়ার পর কে কোথায় যাবে তা ঠিক নেই। তখন রাফাতই না হয় মায়ের ভালো ছেলে হওয়ার ভূমিকাটা পালন করবে। আর সকাল থেকে গোছগাছ চলছে। অরণি রুম থেকে মাথা বের করে একটু পর পর ঘটনা পর্যবেক্ষণ করছে। আজ থেকে 2 তলার উত্তর পাশটা আর খালি পড়ে থাকবে না। রাহাতের তালাবদ্ধ ঘরটা অনেক দিন পর খোলা হয়েছে। এখন থেকে সে বউ সহ এখানে থাকবে। অরণির বিশ্বাস হচ্ছে না। তার বলা মাত্র কিছু কথার জন্য রাহাত ভাই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সত্যি অবাক কাণ্ড। নিচ থেকে চিৎকার শব্দ এলো। দীপ্তি ভাবি চলে এসেছেন। নীলিমা, রুমা, তাঞ্জু হইচই করছে। অরণি জানালা থেকে উকি মেরে দেখল বেশ লম্বা করে ফর্সা চেহারা সুন্দরী মহিলা গাড়ি থেকে নামলো। চেহারা আহামরি কিছু না, কিন্তু জৌলিশে ভরপুর। চোখে সানগ্লাস, কানে গলায় ডায়মন্ড, ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক, চুল কার্ল করে এক সাইডে এনে রাখা, গায়ে স্লিভলেস ব্লাউজ আর সিল্কের শাড়ি। চুলের খোপা দেখে মনে হচ্ছে পার্লার থেকে বেঁধে এসেছে। এইভাবে অরণি সাজলে তাকে বলিউডের নায়িকা মনে হতো। দীপ্তি গাড়ি থেকে নামতেই রুমা, তানজিমা আর নীলিমা তাকে চারপাশ থেকে জড়িয়ে ধরল। বড় ভাবিকে পেয়ে কি উল্লাস তাদের! বলাই বাহুল্য যে বড় ভাবি তাদের ভীষণ প্রিয়। মাঝে মাঝে তারা 3 বোন রাহাত ভাইয়ের বাড়িতে চলে যায়, দীপ্তি ভাবির সাথে সময় কাটায়। ভাবি তাদের রান্না করে খাওয়ায়, শপিং করে দেয়। এখন সেই ভাবি পার্মানেন্টলি বাড়িতে চলে এসেছে। তাদের জন্য তো আজ ঈদ। অরণি পিছনে তাকিয়ে উর্মির উদ্দেশ্যে বলল, তুমি বসে আছো কেন উর্মি? যাও বড় ভাবির সাথে দেখা করে আসো। উর্মি দায় সারাভাবে বলল, উপরে তো আসবেই, তখন দেখা এমনি হবে।
নিচে গিয়ে দেখা করতে হবে কেন? নতুন বউ নাকি যে গেট থেকে রিসিভ করে আনতে হবে? তবুও তোমাদের বড় ভাবি বলে কথা, একটা রেসপেক্ট আছে না? তোমার বোনরা তো গেল সোজা গেট থেকে রিসিভ করে আনতে। উর্মি মুখ বাঁকিয়ে বলল, আমার এসব ঢং ভালো লাগে না। আর ওরা এইসব কেন করছে সেটা আমি জানি, তোমাকে জ্বালানোর জন্য। ঋতু তাল মিলিয়ে বলল, এই ব্যাপারটা আমিও বুঝছি। অরণি কিছু বলল না, দীর্ঘশ্বাস ছেড়ে আবার জানালায় তাকালো। দীপ্তির হাত ধরে নামলো 3 বছরের মাহাতির। কি সুন্দর দেখতে বাচ্চাটা, ফর্সা, স্বাস্থ্যবান, একেবারে যেন সাদা একটা ডাব্বা। দীপ্তি উপরে এলো অনেকক্ষণ পরে, বাড়ির সবার সাথে আড্ডা দিল, লাঞ্চ করলো, তারপর ছেলেকে নিয়ে উপরে এলো। এদিকে অরণি আজ উর্মি আর ঋতুকে নিয়ে আলাদা লাঞ্চ করেছে। তার একা খেতে ভালো লাগে না, আর রাফাত তো অফিসেই থাকে, সে ফিরবে রাতে। দীপ্তি ঘরে ঢোকার সময় তাদের দিকে তাকালোই না। উর্মি ভেবেছিল ভাবি এইখানে এসে তাদের সাথে বসবে, কিন্তু বসলো না। উর্মি মনে মনে একটা গালি দিল। বিকালে অরণি বিছানায় শুয়ে আছে, তার অনেক পেটে ব্যথা করছে। হঠাৎ কেউ পায়ে এসে চিমটি কাটতে লাগলো। অরণি তাকে দেখলো মাহাতির, মুখ টিপে হাসছে দুষ্টুর মতো। তার হাসিটা একদম রাফাতের মতো। মাহাতির দেখতে অনেকটা রাফাতের মতো হয়েছে। অরণির ভীষণ মায়া লাগলো, শোয়া থেকে উঠে বসে বলল, এই বাবু, এদিকে আসো। মাহাতির অরণি কণ্ঠ শুনে দৌড়ে পালিয়ে গেল। অরণি খুব হাসি পেল, তার ধারণা মাহাতির আবার আসবে। ড্রয়ার থেকে একটা ক্যাডবেরি প্যাকেট বের করলো অরণি। তার পিরিয়ডের সময় রাফাত চকলেট এনে ড্রয়ার ভরিয়ে রাখে, স্বাস্থ্যের জন্য নাকি ভালো। অরণি এত চকলেট খেতে ইচ্ছে করে না, বাচ্চাদের দিয়ে দিয়ে শেষ করতে হয়। মাহাতির আবার এসেছে, পর্দায় তার ছোট্ট আঙুল দেখা যাচ্ছে। অরণি আদুরে কণ্ঠে ডাকলো, এদিকে আসো, আমার কাছে অনেক চকলেট আছে, নিবে? মাহাতির পর্দার ফাঁক থেকে মাথা বের করে তাকালো, চোখের পাপড়িগুলো ঘন কালো, কি সুন্দর, ইচ্ছে করছে কোলে নিয়ে আদর করতে। অরণি হাত দিয়ে ডাকলো, আসো। মাহাতির ধীরে ধীরে আসতে নিচ্ছিল, হঠাৎ দীপ্তি কর্কশ কণ্ঠে ডাকলো, মাহাতির। মাহাতির মায়ের ডাক শুনে আবার ছুটে চলে গেল। অরণি এবার বিছানা থেকে নেমে দরজার সামনে গেল। তখনই দীপ্তির গলা আবার শুনল, মাহাতিরকে সে ধমকাচ্ছে, আর একবার ওইখানে গেলে থাপ্পড় দিব বেয়াদব ছেলে, চলো ঘরে চলো। অরণির চেহারা অপমানে শুকিয়ে গেল। দরজার বাইরে আর বের হলো না সে, বরং ভেতরে ঢুকে দরজা আটকে দিল। তারপর বিছানায় গিয়ে বসলো। যা আসার পর ভেবেছিল এবার একটা ভালো সঙ্গী পাবে, যে অন্তত অরণির সাথে ভালোভাবে মিশবে, কারণ দীপ্তি তো এই বাড়ির মানুষগুলো থেকে আলাদা। কিন্তু এখন মনে হচ্ছে সবাই এক, দীপ্তিও তাদের মতোই। নয়তো বাড়িতে ঢোকার সাথে সাথে অরণির সাথে খারাপ ব্যবহার করবে কেন? অরণি তার কি ক্ষতি করেছে? রাতে ঋতুর সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করার পর ঋতু বলল, সবই হয়েছে কান পড়া। বড়ভাবে এই বাড়িতে ঢুকনের লগে লগে সবাই মিল্লা আপনার নামে বদনাম করছে, তাই এখন আপনারে দেখতে পারে না। থাক, মন খারাপ করেন না। অরণি থমথমে মুখে বলল, তোমার কি মনে হয় শুধু বিকেলের এই একটা ঘটনা নিয়ে আমি মন খারাপ করে আছি? এর চেয়েও কত বিশ্রী কাহিনী ঘটেছে আমার সাথে, তাও আমি মন খারাপ করিনি। কিন্তু আজ যা হলো। ঋতু দ্রুত জিজ্ঞেস করলো, আবার কি হয়েছে ভাবি? অরণি বলল, আজ বিকেলে এই ঘটনার পর আমি দরজা বন্ধ করে ঘরে শুয়েছিলাম। তখন তোমার বড় আম্মা আর বড় ভাবি ছাদে বসে গল্প করছিল। গল্প তো না, আমার নামে কিটিসিজম। ঋতু মুখ কুচকে বলল, কিসিজম? কিটিসিজম মানে সমালোচনা আর কি। আমি নাকি বেয়াদব, মুখে মুখে তর্ক করি, আমার পারিবারিক কোনো শিক্ষা নেই, বাবাহীন মেয়ে বলেই আমার এই অবস্থা। আরও অনেক বাজে বাজে কথা, যেসব আমি মুখে আনতে চাই না। এই সব উনি আমাকে আগে সরাসরি বলতেন, তখন এত খারাপ লাগতো না। কিন্তু এখন সম্পূর্ণ নতুন একটা মানুষের সামনে আমাকে হেনস্থা করে যাচ্ছেন, আর কিভাবে সহ্য করব বলো তো? অরণি কণ্ঠ ভিজে আসছে। সে কি কাঁদছে? অরণির মতো কঠিন মেয়েও কাঁদতে পারে? ঋতুর মনটা এত খারাপ হলো, ইচ্ছে করলো ছোট বাবুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে, কিন্তু সেই সাহস তার নেই। ঋতু ক্ষিপ্ত কণ্ঠে বলল, আজকে ছোট বাইরে আইতে দেন, তারপর আমি সব বলতাছি। অরণি চোখ গরম করে বলল, খবরদার ঋতু, ওকে এসব কিছু বলবে না। কেন কমু না? ওকে এসব বললে বাড়িতে আবার একটা বড় সিন ক্রিয়েট হবে। এমনিতেও খুব হাঁপিয়ে উঠেছি, আর কত। তাছাড়া দেখলেই তো গতকাল কিভাবে রাহাত ভাই তাকে চর মেরে দিল। আমি চাই না তোমার ছোট ভাই সিন ক্রিয়েট করতে গিয়ে আবার কারো হাতে চর খাক।
আমি ওর অপমান আর সহ্য করতে পারবো না। তার চেয়ে ভালো ওরা ওদের মতোই থাকুক, আর আমি আমার মতো থাকি। ওদের সাথে তো আমার কথা বলার কোনো প্রয়োজন হচ্ছে না। একা থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে যাবে। কিন্তু তাই বইলা একই বাড়িতে থাকলে এমনি কাউরে পাত্তা না দিয়ে চলন যায়? আপনি কয়দিন চলবেন? ওরা যেই মানুষ, আপনার অতিষ্ঠ বানায় ছাড়বো। অরণি মুচকে এসে বলল, কিছু করার নেই। তোমার ভাই তো আর আমার জন্য তার পরিবারকে ছাড়বে না। ঋতু দীর্ঘ শ্বাস ফেলল। তার এখানে কিছুই বলার নেই। রাতে রাফাত বাড়ি ফিরেই বুঝতে পারলো অরণি ভালো নেই। বিছানায় চুপ করে শুয়ে আছে। রাফাত কথা বলতে গিয়ে ধমক খেয়েছে। মেয়েটার কি হলো? ঋতু রাফাতকে টেবিলে খাবার বেড়ে দেওয়ার সময় রাফাত জিজ্ঞেস করলো, তোর ভাবের কি হয়েছে? রেগে আছে কেন? ভাবির পেটের ব্যথাটা বাড়ছে, তাই এমন করতেছে। রাফাতের সন্দেহ তবুও দমল না। অরণি পেটের ব্যথার জন্য এমন করবে না। আজ দুপুরেও তার পেটে ব্যথা করছিল। রাফাত ফোন করেছিল, তখন তো অরণি এইভাবে কথা বলেনি। এখন নিশ্চয়ই কিছু হয়েছে। রাফাত ঋতুকে ভালো মতো চেপে ধরল। আমার কাছে কিছু লুকাবি না ঋতু, তাহলে সমস্যা বাড়বে। সত্যি করে বল, কি হয়েছে? বড় বাবার সাথে কিছু হয়নি তো আবার? ঋতু ঘরের দিকে একবার উঁকি দিয়ে দেখলো অরণি কি করছে। যখন নিশ্চিত হলো যে অরণি তাদের কথা শুনবে না, তখন রাফাতের কাছে এসে পুরো ঘটনা বলল। রাফাত কথাগুলো শোনার পর আর ভাত খেতে পারল না। এই সমস্যার সমাধান না করা পর্যন্ত তার গলা দিয়ে খাবার নামবে না। রাফাত ছাদে চলে গেল। দুশ্চিন্তা তার পিছু ছাড়ছে না। পারিবারিক এই ঝামেলা দ্রুত মেটানো প্রয়োজন। কি করবে রাফাত? কি করা যায়? চট করে মাথায় একটা বুদ্ধি এলো। রাফাত দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নামতে গেল। ইদানিং এমন অবস্থা হয়েছে যে রাফাতের নিচে নামা মানেই বাড়িতে বড়সড় ঝগড়া হওয়া। ঋতু ভীত গলায় বলল, ছোট ভাইয়া যাইয়েন না। রাফাত কোনো জবাব দিল না। সোজা বাবা আর মায়ের বেডরুমে চলে গেল। রাফাতের বাবা নির্মল সাহেব টিভি দেখছেন। পাশে তার স্ত্রী বসে গায়ে লোশন লাগাচ্ছেন। রাফাতকে ভিতরে ঢুকতে দেখে রাবেয়া মুখ ফিরে নিলেন। রাফাত মায়ের সাথে কোনো তর্কে গেল না, সরাসরি বাবার কাছে গিয়ে বসলো। বাবা কেমন আছো? ছোট ছেলেকে দেখে নির্মল সাহেব টিভি বন্ধ করলেন। তারপর স্মিত হেসে বললেন, আলহামদুলিল্লাহ বাবা। তোর কি অবস্থা? অফিস থেকে কখন ফিরলি? এই তো কিছুক্ষণ আগে। আজ আমি তোমার কাছে একটা বিচার দিতে এসেছি বাবা। নির্মল সাহেবের ভ্রু গেল কুঁচকে। তিনি স্ত্রীর দিকে তাকালেন। রাবেয়া ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন। ছেলেটার কি মাথা খারাপ হয়ে গেছে? বাবাকে এইসব বিষয়ে টানছে কেন? নির্মল সাহেব কখনোই পারিবারিক কলহে নিজেকে জড়ান না, কিন্তু রাফাত যেহেতু এভাবে বলছে বিচারের কথা, তার মানে অবস্থা গুরুতর। অতএব নির্মল সাহেবকে খুব মনোযোগ দিয়ে ব্যাপারটা বুঝতে হবে। তিনি মাথা নেড়ে বললেন, কি বিচার শুনি? আজ আমি অরণিদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে গেছিলাম। তারপর শারমিন আন্টি আমাকে চর মেরেছেন। নির্মল সাহেব চোখ মুখ কুঁচকে বললেন, মানে? বিআইন তোকে চর মারবে কেন? তুই কি করেছিস? রাবেয়া গরম তেলে জল পড়ার মতো তেতে উঠলেন। কি? ওই নবাবজাদির মা তোকে চর মেরেছে? এত বড় সাহস! এই কথা তুই এখন বসে বাপের কাছে বলছিস? আগে বলিসনি কেন? রাফাত মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আগে বললে কি হতো? কি হতো মানে? আমি গিয়ে ওই মহিলাকে বুঝিয়ে আসতাম আমার ছেলেকে চর মারার পরিণাম কেমন। কোন সাহসে চর মেরেছে তোকে? চর মারতে সাহস লাগবে কেন মা? তিনি তো আমার মায়েরই মতো। মারতেই পারেন। মারতেই পারেন? আমি তোর মা হয়ে জীবনে কখনো তোর গায়ে হাত তুলিনি। এত আদর করে মানুষ করেছি, আর কোথাকার কোন মহিলা এসে চর মেরে দিবেন? এত সস্তা? নির্মল সাহেব স্ত্রীকে থামানোর জন্য গম্ভীর কণ্ঠে বললেন, আহা, চুপ করো না, আগে শুনতে দাও পুরো ঘটনা। কি হয়েছিল বল তো বাবা? তোকে কেন চর মারলেন? রাফাত মিষ্টি এসে বলল, কিছুই হয়নি বাবা, আমাকে কেউ চর মারেনি। আমি শুধু মাকে এইটা বোঝাতে চাইছিলাম, সন্তানের গায়ে যখন অন্য কেউ হাত তোলে তখন একজন মায়ের কেমন কষ্ট হয়। রাবে অবাক হয়ে তাকিয়ে আছেন, এখনও রাগে ফুঁসছেন। নির্মল সাহেব বললেন, তোর কথা আমি কিছু বুঝতে পারলাম না বাপ। তোমাকে বুঝতে হবে না বাবা, মা ঠিকই বুঝেছেন। আমি মায়ের সাথে এখন একটু আলাদা কথা বলতে চাই। নির্মল সাহেব স্ত্রীর দিকে তাকালেন। রাবেয়া নিশ্চুপ। নির্মল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, কথা বল। বাবা চলে যাওয়ার পর রাফাত হাঁটু গেড়ে মায়ের সামনে এসে বসলো। মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিল। রাবেয়া ঝাড়ি মেরে সরিয়ে দিলেন। আমার সাথে একদম আদিক্ষেতা করবি না। রাফাত হেসে বলল, ঠিক আছে, আদিক্ষেতা করব না, কিন্তু তোমার রাগ এখনো কমেনি। একটা মিথ্যা বানোয়াট গল্প শুনেই তুমি এতটা রেগে গেছো।
তাহলে অরণির মা যখন এই ঘটনা জানবেন তখন তিনি কতটা কষ্ট পাবেন ভাবো তো। আমি তো সব সময় তোমার চোখের সামনে থাকছি, কিন্তু অরণি তো তার মায়ের কাছে থাকতে পারছে না। দূর থেকে মেয়ের ভালো থাকার দোয়া ছাড়া তিনি আর কি করতে পারছেন। তিনি যখন জানবেন তার মেয়েটা শাশুড়ি হাতে চর খেয়েছে, তখন কি মেনে নিতে পারবেন? অরণকে নীলিমার জায়গায় চিন্তা করে দেখো মা, তুমি হলে কি মেনে নিতে পারতে? রাবেয়া কঠিন মুখে বললেন, এ ধরনের ফালতু কথা আমাকে বুঝিয়ে লাভ নেই। আমি আমার সন্তানদের এত কুশিক্ষা দিয়ে বড় করে নিজে বেয়াদবের মতো তর্ক করবে? আর বেয়াদবি না করলে তাকে কেউ চর দিবে কেন? যখন আমি চরের গল্পটা বললাম তখন কিন্তু একবারও কারণ জানতে চাওনি মা। এর আগে রেগে গেছো। রাবেয়া কিছু বলার জন্য মুখ খুলতে চাইলেন, কিন্তু বলার মতো কিছু খুঁজে পেলেন না। রাফাত মায়ের কোলে মাথা ঠেকিয়ে বলল, সব দোষ আমার মা। তোমার ইচ্ছার বিরুদ্ধে অরণিকে বিয়ে করেছি, কিন্তু তুমি কেন তাকে পছন্দ করো না সেটা আমি এখনো বুঝতে পারি না। তারা আমাদের বাড়িতে কোনো দামি উপহার পাঠায়নি বলে? এটাও তো আমার জন্যই। আমি নিষেধ করেছিলাম, কারণ তোমার ছেলে যৌতুকের ঘোর বিরোধী। মায়েরা তো সন্তানদের ভালো শিক্ষা দেয়, তাহলে তুমি মা হয়ে কেন খারাপ কাজে বাধ্য করছো বলো তো? অরণির গায়ে এই ক্ষোভ থেকে তুমি হাত তুলেছো, এইটুকু বোঝার মতো বুদ্ধি আমার হয়েছে। ব্যাপারটা শুনতে কত বিশ্রী লাগে না মা? যৌতুকের জন্য পুত্রপুত্র গায়ে হাত তোলা। তুমি কি বুঝতে পারছো মা, এটা কত বড় অপরাধ? মানলাম অরণি মুখে মুখে তর্ক করে, সে তোমার সাথে বেয়াদবি করেছে, এটাও আমি মেনে নিলাম। কিন্তু সেজন্য তুমি তাকে শাসন করতে পারো না, কারণ শাসন করার অধিকার শুধু তার আছে যে আগে স্নেহ করে। তুমি কি কখনো অরণিকে স্নেহ করেছো? মেয়েটা যেদিন প্রথম এই বাড়িতে এসেছে সেদিন থেকে খারাপ ব্যবহার করে ওর মনটা তুমি নষ্ট করে দিয়েছো। তাহলে কোন যুক্তিতে ওর থেকে তুমি ভালো ব্যবহার আশা করো, যেখানে তুমি নিজেই কখনো মেয়েটাকে 2 পয়সার দাম দাওনি? আমি দিনের পর দিন তোমার ব্যবহার দেখেছি আর অবাক হয়েছি। আমার মা তো কখনো এমন ছিল না, তাহলে হঠাৎ কেন এমন হয়ে গেলেন? অরণির কাছে কত লজ্জা হয় আমার জানো? ওর সামনে মাথা তুলে আমি 2 কথা বলতে পারি না, শুধুমাত্র তোমার ব্যবহারের জন্য। এমন তুমি কেন করছো মা? কি শান্তি পাচ্ছ এসব করে? আমরা তো কেউই ভালো নেই এভাবে। আমি হাঁপিয়ে উঠেছি মা, আমার দম বন্ধ লাগছে। প্লিজ এবার অন্তত বন্ধ করো, প্লিজ থেমে যাও। রাবেয়ার কোল ভিজে গেছে রাফাতের চোখের জলে। রাবেয়া কি বলবেন বুঝতে পারলেন না, কিছুক্ষণ আমতা আমতা করলেন, অবশেষে বললেন, তুই কি চাস? কিছু চাই না, শুধু ভালো থাকতে চাই। ছেলে হয়ে মায়ের কাছে এইটুকু চাওয়া কি খুব অন্যায়? আমি যদি অরণির কাছে ক্ষমা চাই তাহলে সব সমস্যা মিটে যাবে তো? ঠিক আছে, ক্ষমা চাইব, কিন্তু শর্ত আছে। কি শর্ত? অরণিকে আগে আমার সাথে কথা বলতে হবে। রাফাত মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি এক্ষুনি অরণিকে ডাকছি। রাফাত 5 মিনিটের মধ্যে ফিরে এলো অরণিকে সাথে নিয়ে। অরণি দ্বিধাজড়িত কণ্ঠে অন্যদিকে তাকিয়ে বলল, কেমন আছেন মা? রাবেয়াও একইভাবে অন্যদিকে সে বললেন, আমাকে ক্ষমা করে দাও। রাবেয়ার মুখে ক্ষমা শব্দটা শুনে অরণি হতবিহ্বল দৃষ্টিতে তাকালো। সে প্রত্যাশা করেনি যে এমনটা হবে। রাফাত অবশ্য তাকে বলেছিল, কিন্তু অরণি তার শাশুড়িকে চেনে, তিনি ক্ষমা চাওয়ার মতো এত বিনয়ী মানুষ হতেই পারেন না। কিন্তু আজ কি হলো? সত্যি অবাক কাণ্ড। রাফাত মায়ের কথা শুনে এত আনন্দিত হলো যে সাথে সাথে মাকে জড়িয়ে ধরল, তারপর কপালে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ মা। রাবেয়া কর্কশ গলায় বললেন, হয়েছে স্যার, আর ঢং করতে হবে না। রাফাত হেসে বলল, না, আজ আমি তোমাকে 5 মিনিট এভাবে জড়িয়ে ধরে রাখবো। অরণি কি বলবে বুঝতে পারছে না, তার একটু অস্বস্তি হচ্ছে। রাফাত তার কথা রেখেছে এটা ভেবে ভালো লাগছে। রাবেয়ার মতো মহিলার মুখ থেকে ক্ষমা নামক শব্দটা বের করা কোনো সহজ ব্যাপার নয়। রাফাত এই অসাধ্য কিভাবে সাধন করলো? রাফাত মাকে জড়িয়ে ধরে রেখেই অরণির মুখের দিকে চেয়ে প্রশ্ন করলো, তুমি মাকে ক্ষমা করেছো তো অরণি? আর কোনো রাগ নেই তো? অরণি অপ্রস্তুত হয়ে মাথা ঝাঁকালো, তার রাগ নেই। রাবেয়া বললেন, রাগ থাকার প্রশ্নই আসে না। শোনো অরণি, আমি জীবনে তোমার শ্বশুরের কাছে ক্ষমা চাইনি। ঝগড়ার পর প্রত্যেকবার সেই আমার কাছে মাথা ঝুঁকিয়েছে, কিন্তু এই প্রথমবার আমি কারো কাছে ক্ষমা চাইলাম, শুধু আমার ছেলের মুখের এই হাসিটা দেখার জন্য। এই কথা বলেই রাফাতের চেহারায় আদর করে হাত বুলিয়ে দিলেন রাবেয়া। রাফাত হো হো করে হেসে বলল, তাহলে তো বলতে হয় আমি খুব ভাগ্যবান। আমার জন্য মা 50 বছরের রেকর্ড ভেঙে কারো কাছে প্রথমবার ক্ষমা চাইলেন। ছেলের কথা শুনে রাবেয়া ঝলমল করে হেসে উঠলেন। মা ছেলের খুনসুটি দেখে অরণি হাসি পাচ্ছে না, পাচ্ছে কান্না।
চোখ ভিজে আসছে আবেগে। এত আবেগী কেন সে? রাফাত সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে জিজ্ঞেস করলো, কেমন লাগছে এখন? অরণি কোমল হেসে বলল, ভালোই ভালোই। মা ক্ষমা চাইবেন, তুমি এটা এক্সপেক্ট করেছিলে? না। তাহলে আনএক্সপেক্টেড সারপ্রাইজ পেয়ে কেমন লাগছে? বললাম তো ভালো। এখন থেকে আর কোনো ঝামেলা হবে না অরণি, সব ঠিক হয়ে যাবে, বাড়িতে শান্তি বিরাজ করবে। অরণি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাই যেন হয়। রাফাতের চেহারা থেকে খুশি ভাব সরছেই না, তার চোখে মুখে একটা আনন্দের ঝিলিক চলে এসেছে। কিন্তু অরণির মনে এখনও কিঞ্চিত সন্দেহ, আসলে কি সব ঠিক হয়ে গেছে? একটা মানুষ যাকে অনেক ঘৃণা করত, তাকে কি চোখের পলকেই ভালোবেসে ফেলা যায়? রাবেয়া কি পেরেছেন অরণিকে মেনে নিতে? মনের এই অযাচিত সন্দেহের ব্যাপারে রাফাতের সাথে কোনো কথা বলল না অরণি। ছেলেটা খুশি আছে, থাকুক এভাবেই। নিজের মনের দুশ্চিন্তা রাফাতের মনে ঢুকিয়ে তার মনে শান্তি নষ্ট করার কোনো প্রয়োজন নেই। কেউ অদ্ভুত, অরণি আর রাবেয়া দুজনই বিপরীত স্রোতের মানুষ, কিন্তু একদিক দিয়ে তাদের উদ্দেশ্য মিলে যায়। সেই উদ্দেশ্য হলো রাফাতকে খুশি রাখা। এই কাজের জন্য তারা দুজনেই আবার সব করতে পারে। অরণি বারান্দায় দাঁড়িয়ে আছে, খুব বিরক্তিকর অবস্থা হলো তাদের বারান্দা থেকে দীপ্তিদের বারান্দাটা আবার দেখা যায়। রাহাত ভাই যদি এখন কোনো কারণে বারান্দায় এসে দাঁড়ান, তাহলে অরণি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, তাকে চলে যেতে হবে ভিতরে। কি যন্ত্রণা! রাফাত অরণি পাশে এসে দাঁড়ালো, মৃদু কণ্ঠে প্রশ্ন করলো, কি করছো? কিছু না, চাঁদ দেখছি। রাফাত অরণির দিকে তাকিয়ে রইল। অরণি একটু পর বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমিও চাঁদ দেখছি। অরণি রাগার চেষ্টা করলো, কিন্তু তার হাসি পেয়ে গেল। সেই হাসিতে প্রশ্রয় পেয়ে আচমকা রাফাত কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরল অরণির কোমর। অরণি চোখ দুটো রসগোল্লার চেয়েও বড় বানিয়ে বলল, কি হচ্ছে? পাশে কাদের বারান্দা দেখেছো? যদি কেউ চলে আসে? এলে কি হবে? কি হবে মানে? দেখে ফেলবে তো। আমি তো চুরি করছি না যে দেখে ফেললে সমস্যা হবে। কোনো ইলিগ্যাল কাজও করছি না, এখানে পুরোটাই লিগ্যাল। অরণি জোর করে রাফাতের হাত সরিয়ে বলল, ঠিক হচ্ছে না। রাফাত কিছু সময়ের জন্য চুপ রইল, তারপর হঠাৎ বলল, বিয়ের প্রথম রাতে আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, মনে আছে অরণি? অরণি মাথা নাড়ল, তার মনে আছে। রাফাত তবুও নিজের মতো বলল, তুমি আমার পরিবার থেকে আলাদা হতে চেয়েছিলে, যা আমি কখনো চাইনি। কিন্তু যেহেতু তুমি নিজের ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে করেছো, তাই আমার একটা দায়বদ্ধতা ছিল তোমার প্রতি। আমি বলেছিলাম সর্বপ্রথম তোমার মন জয় করব, তারপর তোমাকে। অরণি মুচকে হেসে রাফাতকে প্রশ্ন করলো, তুমি কি তাহলে আজকের কাজটা আমার মন জয় করতেই করেছো? ঠিক তা না, তখন এটা আমার মাথাতেও আসেনি। আমি শুধু ভাবছিলাম পারিবারিক ঝামেলা কিভাবে মেটানো যায়, কিভাবে সব কিছু ঠিক করা যায়। কারণ এত সমস্যা আমার ভালো লাগছিল না, দিন দিন অসহ্য হয়ে উঠছিলাম। অরণি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, ও। রাফাত অরণির দিকে সরাসরি তাকিয়ে প্রশ্ন করলো, এই কথা কেন জিজ্ঞেস করলে? তার মানে কি আমি তোর মন জয় করতে পেরেছি? অরণি মাথা নিচু করে হেসে বলল, হ্যাঁ পেরেছো। রাফাত এক মুহূর্ত দেরি না করে অরণিকে শক্ত করে জড়িয়ে ধরলো, এমনভাবে জড়িয়ে ধরলো যে অরণি থতমত খেয়ে গেছে, নড়াচড়া করারও জো নেই। অরণি হেসে বলল, ছাড়ো রাফাত, আজ এমনিতেও কিছু হবে না, আমি অসুস্থ। উফ অর, তুমি আমাকে এত খারাপ ভাবো? আমি তো জানি তুমি অসুস্থ, কিন্তু তাই বলে কি কিছুই হবে না? আমি কি তোমার ঠোঁটে চুমুও দিতে পারবো না? না পারবে না, যখন হবে সব একেবারে হবে, নো হাফ চান্স। অরণি ভেবেছিল রাবেয়ার পরিবর্তন কেবল রাত পর্যন্তই থাকবে। সকাল হতে রাফাত অফিসে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সব ভুলে যাবেন, আবার খোঁচা মেরে কথা বলতে শুরু করবেন, সবার সামনে অপমান করবেন। কিন্তু এমন হলো না, বরং আজ সারাদিনই রাবেয়া অরণির সাথে ভালো ব্যবহার করলেন, প্রাণ খুলে হেসে কথা বললেন। কেউ দেখলে বলবে না যে গতকালও তাদের মধ্যে সাপে নেউলের সম্পর্ক চলছিল। তবে এই সময় সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে অরণির মেজাজ খুব খিটখিটে হয়ে থাকে। কেউ ভালো কথা বললেও তার ভালো লাগছে না। কেউ যদি অকারণে অরণির দিকে হাসি দিয়ে চেয়ে থাকে, তাহলে অরণি ইচ্ছে করছে তার দিকে কঠিন মুখে তাকিয়ে থাকতে, তাকে কঠিন করে কথা বলতে। কেউ বেশি কথা বললে ইচ্ছে হয় তার মুখে স্কচ টেপ মেরে দিতে। আর কথায় কথায় মুড সুইং হয়। অরণি ভেবেছিল আজ নিচে গিয়ে সবার সাথে মিলেমিশে লাঞ্চ করবে, কিন্তু শেষ মুহূর্তে ইচ্ছে হলো না, সিঁড়ি দিয়ে নামতে কষ্ট লাগবে। তাই সে নিজের ঘরে কিছু একটা রান্না করে খেয়ে নিল। তারপর বিছানায় এসে চুপচাপ শুয়ে রইল। এখানে আরেকটা সমস্যা হয়েছে। দীপ্তি ভাবি তার বাপের বাড়ির সবাইকে ডেকে এনে 2 তলার বৈঠক ঘরে আড্ডাখানা বানিয়েছে। একটু পরপরই সবার হাসির আওয়াজ ভেসে আসছে। অরণি ঘুমাতে পারছে না,
আগে এই দোতলা ছিল শান্ত নিস্তব্ধ, এখানে স্বস্তি ছিল, কিন্তু এখন শুধুই অস্বস্তি হচ্ছে। বাড়িটা মেহমান দিয়ে ভরে গেছে। এবার অরণি কিছুটা আন্দাজ করতে পারলো যে কেন রাহাত ভাই বউ নিয়ে আলাদা থাকেন। কারণ শ্বশুর বাড়িতে তো 12 মাস বাপের বাড়ির লোকজন এনে ঘর ভরিয়ে রাখা যাবে না। কিন্তু এখন দীপ্তি ভাবের অনেক কদর। সেই বাড়ির বড় বউ, উচ্চবিত্ত পরিবারের মেয়ে, তার দাপটি অন্যরকম। ননদদের প্রিয় ভাবি, শাশুড়ি প্রিয় বৌমা। রাবেয়ার সাথে দীপ্তির কথা বলার ধরন দেখলে মনে হবে মা আর মেয়ে। সে নিজের 14 গোষ্ঠী এখানে এনে উঠিয়ে রাখলেও কেউ কিছু বলবে না। অরণির মোবাইল বাজছে, ফোনটা অনেক দূরে। অরণি চিৎকার করে ঋতুকে ডাকলো। ঋতু দীপ্তির বাপের বাড়ি থেকে আসা মেহমানদের খেদমতে ব্যস্ত, কিন্তু অরণি ডাক শুনে হড়বড় করে ছুটে এলো। কি হয়েছে ছোট ভাবি? আমার মোবাইলটা টিভির কাছে বাজছে, একটু এনে দিবে? ঋতু মোবাইল এনে দিল। রাফাতের কল। অরণি রিসিভ করে বলল, হ্যালো, কি অবস্থা? লাঞ্চ করেছো? হ্যাঁ, তুমি করেছো? আজ একটা সুন্দরী ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, তো তার সাথে লাঞ্চ করলাম, ভালোই লাগলো। অরণি হাসছে। সে জানে রাফাত তাকে জ্বালানোর জন্য এসব বলে। প্রথম প্রথম সে বোকার মতো রেগে যেত, এখন আর রাগে না। অরণি জিজ্ঞেস করলো, সুন্দরী ক্লায়েন্ট কি বলে তোমাকে? সত্যি বলবো? শুনলে আবার রাগ করবে না তো? না, বলো। জিজ্ঞেস করলো আমি ম্যারিড কিনা। আমি বললাম আমি ম্যারিড, কিন্তু সে বিশ্বাসই করলো না। তাকে বিশ্বাস করানোর জন্য আমি বললাম, তাহলে আমার স্ত্রীর ছবি দেখুন। সে সত্যি দেখতে চাইলো। আমি তাকে তোমার ছবি বের করে দেখালাম। তখন সে কি বলে জানো? কি বলে? সে বলে, ওরে আল্লাহ, আপনার স্ত্রী দেখে আমার চেয়েও সুন্দর। অরণি খিলখিল করে হেসে উঠল। হাসির জন্য তার পুরো শরীর কাঁপছে। রাফাত ওই পাশ থেকে অরণি হাসি শুনছে চুপ করে। একটু পর বলল, তোমার কি আজ বেশি খারাপ লাগছে অরণি? তুমি কি করে বুঝলে? অরণি কণ্ঠ বিস্ময়। রাফাত প্রশ্নের জবাব দিল না, কিন্তু সে বোঝে অরণির সামান্য রসিকতায় কখনো এতক্ষণ ধরে হাসে না। তবে আজ সে অনেকক্ষণ ধরে হেসেছে। এর মানে তার শরীর খারাপ লাগছে। সেই খারাপ লাগাটা ভুলে থাকার জন্যই অরণি হাসার চেষ্টা করছে। রাফাত বলল, শুয়ে থাকতে ভালো না লাগলে ঋতুকে নিয়ে বাইরে হেঁটে আসতে পারো। অরণি মেজাজ হুট করে গরম হয়ে গেল। তার শরীর এত দুর্বল যে বিছানা ছেড়েই উঠতে মন চাইছে না। আর রাফাত বলছে বাইরে থেকে হেঁটে আসতে। পাগল নাকি? অরণি গম্ভীর গলায় বলল, না, এভাবে ভালো লাগছে। আর শোনো, বেশি কথা বলতে আমার ভালো লাগছে না, আমি রাখি। আচ্ছা, ঋতুকে ফোনটা দাও। অরণি ঋতুকে মোবাইল দিয়ে বালিশে মাথা গুঁজে শুয়ে রইল। একটু পর ঋতু অরণির জন্য বাদাম গুঁড়ো দিয়ে গরম দুধ বানিয়ে আনলো। অরণি অবাক হয়ে বলল, আমার এখন ঠিক এটাই খেতে ইচ্ছে করছিল। তুমি কিভাবে বুঝলে ঋতু? ঋতু মিষ্টি করে হাসলো। রাফাত যে তাকে ফোনে এটাই বলেছে তার ঋতু অরণিকে জানালো না। দরজার সামনে একজন বয়স্ক মহিলা এসে দাঁড়িয়েছেন। তিনি অরণির দিকে তাকিয়ে আছেন ড্যাব ড্যাব করে। প্রশ্ন করে জানা গেল তিনি দীপ্তি ভাবির মা। অরণির সামনে এসে বসলেন গল্প করতে। কথায় কথায় সুন্দরী বউ বলে মুখে ফেনা তুলতে লাগলেন। অরণির খুব অস্বস্তি বোধ হলো। এই বাড়ির সবাই নাকি বলে রাফাতের বউ সবচেয়ে সুন্দরী, অথচ অরণির সামনে এই কথা কেউ কখনো বলেনি। এই মহিলা না বললে অরণি জানতেও পারতো না। দীপ্তি নাকি অরণির রূপের এমন প্রশংসা করেছে যে বৃদ্ধা আজ শুধু অরণিকে দেখার জন্য এখানে ছুটে এসেছেন। তিনি জোর করে অরণিকে বিছানা থেকে তুলে তাদের ঘরে নিয়ে গেলেন গল্প করার জন্য। ভদ্র মহিলা এত বিনয়ের সাথে বললেন যে অরণি নিষেধ করতে পারেনি। দীপ্তি অরণিকে দেখে খুব খুশি হলো, অথচ কাল কথা বলছিল না। শাশুড়ি বদলানোর পর থেকে সবই কেমন ম্যাজিকের মতো বদলে যাচ্ছে। একে একে দীপ্তির পরিবারে আরও অনেক মানুষের সাথে অরণি আলাপ হলো। দীপ্তি সবার সাথে অরণিকে পরিচয় করে দিচ্ছে। এদের মাঝে দীপ্তির এক কাজিন ছিল যার নাম রুবায়েত। ছেলেটা অরণির মুখের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন গাম টেপ দিয়ে তার দৃষ্টি কেউ আটকে দিয়েছে। হ্যান্ডশেকের জন্য সে অরণির দিকে হাতও বাড়িয়েছিল, কিন্তু অরণি এমন ভাব করেছে যেন দেখতেই পায়নি। একটা পুরুষের হাত ধরে হ্যান্ডশেক করার মতো মানসিকতা অরণি নেই। এতে রুবায়েতের সামান্য ইগো হার্ট হলো। সুন্দরী মেয়েদের ভাব থাকবে, এটাই স্বাভাবিক। অহংকারী সুন্দরীদের অলংকার। কিন্তু তাই বলে এভাবে অবহেলা করবে না, রুবায়েত মানতে পারছে না। অরণি যতক্ষণ ওই জায়গায় ছিল ঠিক ততক্ষণ রুবায়েত নামের অদ্ভুত ছেলেটা তার দিকে তাকিয়েছিল। খুবই বিব্রতকর পরিস্থিতি। রুবায়েত কারোর সাথে কথা বললেও অরণির দিকে তাকিয়ে কথা বলছে। কি আশ্চর্য! অরণি অস্বস্তিতে গা কাটা দিচ্ছে। রুবায়েতের এই ব্যাপারটা কেউ লক্ষ্য করছে না কেন? না পারতে সেখান থেকে উঠে এলো অরণি। অসহ্য লাগছিল তার। ডিনারের সময় রাবেয়া নিজে অরণিকে নিচে যাওয়ার জন্য ডাকতে এলেন। সবার সাথে গল্প করে খেলে নাকি অরণির ভালো লাগবে। অরণি অভিভূত হয়ে গেল।
তিনি এখন অরণি ভালো মন্দ নিয়েও চিন্তা করছেন। অথচ আগে অরণি না খেয়ে থাকলেও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করতেন না। অরণির শাশুড়ির সাথে নিচে গেল। পারিবারিক আলোচনা এবার সেও সামিল হলো। সবার আজকের আলোচনার বিষয়বস্তু রুমা, তার বিয়ের কথা আবার উঠেছে। কিন্তু পাত্রের নাম শুনে অরণি বিষম খেল। আজ বিকেলে দেখা হওয়া সেই অদ্ভুত ছেলেটি, মানে রুবায়েতের সাথে রুমার বিয়ের কথা ভাবছে সবাই। অরণি ইচ্ছা করলো এখনই নিষেধ করতে, কারণ ছেলে সুবিধার না। কিন্তু দীপ্তির সামনে এই কথা বলা যাবে না। তাছাড়া অরণি কথা কি কেউ শুনবে? রাবেয়া অরণির সাথে এখন সারাদিন গল্প করছেন। যেখানে যান অরণিকে সাথে নিয়ে যান। কিছু খেলে অরণিকেও ডেকে খাওয়ান। বাড়ির সবাই যখন একসাথে জরুরি আলোচনা করে তখন রাবেয়া উঁচু গলায় বলেন, অরণি কোথায়? আমাদের সাথে এসে বসো। বলো মা, এই বিষয়ে তোমার কি মতামত? বড় চাচির এমন পরিবর্তন দেখে রুমা আর তানজিমা অবাক। রাবেয়া যখন সবার মাঝে অরণিকে প্রাধান্য দেন, ননদরা তখন হিংসাত্মক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আশা মানে ছোট চাচিও অরণিকে আগে পছন্দ করতেন না। এখন তিনিও এসব দেখে ভিতরে ভিতরে জ্বলছেন। রাবেয়া অরণির নাম নিলে সকলের মুখ মলিন হয়ে যায়। আগে যখন রাবেয়া সকলের সামনে কথায় কথায় অরণিকে অপমান করতেন তখন অনেকেই আড়ালে খুশি হতো। তারাই এখন হিংসায় জ্বলে যাচ্ছে। অরণি ইদানিং নিজেকে এই বাড়ির যোগ্য ছোট বউ বলেই মনে হচ্ছে। আগে যেটা কখনোই মনে হতো না। রাবেয়ার সাথেও অরণির সুসম্পর্ক গড়ে ওঠা দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছে উর্মি আর শিলা চাচি। তবে ঋতু এখনও রাবেয়াকে সন্দেহ করে। তার ধারণা রাবেয়া হুট করে আবার বদলে যাবেন। সন্ধ্যায় অরণি টিভি দেখতে বসেছিল। তার প্রিয় একটা সিনেমা চলছে। পুরনো দিনের বলিউড মুভিগুলো এত সুন্দর ছিল। অরণি আমির খান আর জুহি চাওলার কাহিনী দেখে একা ঘরে বসে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। দীপ্তি তখন অরণির ঘরে ঢুকলো। মধুর হাসি দিয়ে বলল, কি দেখছো অরণি? অরণি সোজা হয়ে বসে গায়ের ওড়না ঠিক করলো। ভাবি এসো, আমি একটা সিনেমা দেখছি। খুব মজার সিনেমা মনে হয়। হ্যাঁ, অনেক মজার। আমির খান আর অজয় দেবগান দুই বন্ধু। ওদের কাণ্ড কারখানা দেখলে আপনি না হেসে পারবেন না। দীপ্তি অরণির পাশে বসলেন। সিনেমা দেখার ইচ্ছা তার একদম নেই, কিন্তু রাহাত বলেছে অরণির সাথে খাতির করতে হবে, কারণ মা এখন অরণিকে খুব দেখতে পারছেন। মা যাকে পছন্দ করবেন তার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তাহলে মা খুশি থাকবেন। আর মাকে খুশি রাখাই তাদের প্রধান কাজ, কারণ মা কোনো সাধারণ মানুষ না, অনেক ধন সম্পদের মালকিন। সিনেমার সবচেয়ে কমেডি সিন হলো আমির আর অজয়ের পাইপ ধরে দুই বিল্ডিংয়ের মাঝে ঝুলে থাকা। ভয়ে দুজনেই চিৎকার করছে। অজয় তার হিরোইন কাজলকে দেখতে গিয়েই এই বিপদের সম্মুখীন হয়েছে। অরণি হাসতে হাসতে বলল, ভাবি খুব মজা না? দীপ্তির একদম মজা লাগছে না। অরণি হাসি দেখলে তার গা জ্বলছে, তবু হেসে বলল, হ্যাঁ খুব মজা। নাম কি ছবির? ছবির নাম ইশক। আচ্ছা অরণি শোনো, যে কারণে এসেছিলাম সেই কারণটা বলি। ও, তুমি দরকার এসেছো? আমি ভাবলাম এমনি। ঠিক আছে বলো। অরণি টিভির সাউন্ড কমিয়ে দিল। দীপ্তি বলল, মা তোমাকে নিচে যেতে বলেছেন। সবজি পাকোড়া ভাজা হয়েছে তো, সবাই একসাথে খাবে। অরণি অনীহা দেখে বলল, আমি সবজি পাকোড়া খাবো না, মাকে বলে দাও। মা শুনবেন না অরণি, তুমি না গেলে তিনিও খাবেন না। প্লিজ চলো। অরণি দীর্ঘশ্বাস ছেড়ে টিভি বন্ধ করলো। পছন্দের মুভিটা দেখা গেল না, থাক পরে দেখে নিবে। সে তো নেটফ্লিক্সেই দেখছিল। অরণি দীপ্তির সাথে নিচে নামলো। রাবেয়া অরণির জন্য সবজি পাকোড়া আলাদা করে রেখেছেন। অরণি একদম খেতে ইচ্ছে করলো না। সে তেলে ভাজা জিনিস তেমন পছন্দ করে না, তাই পাকোড়াগুলো সে রাফাতের জন্য রেখে দিল। অফিস থেকে এসে রাফাত খাবে। রাবেয়া অরণিকে বললেন, এদিকে এসো মা, তোমাকে একটা জিনিস দেখাবো। অরণি রাবেয়ার সাথে তার শোবার ঘরে গেল। রাবেয়া ড্রয়ার খুলে ফ্যামিলি অ্যালবাম বের করলেন। রাফাতের ছোটবেলার ছবি অরণিকে দেখিয়ে নানান গল্প শুরু করলেন। অরণি ছোট্ট রাফাতকে দেখে অবাক, মনে হচ্ছে যেন মাহাতিরকে দেখছে, শুধু ক্যামেরা রেজুলেশন একটু খারাপ। এছাড়া মাহাতির আর রাফাতের ছোটবেলার ছবিতে তেমন কোনো পার্থক্য নেই। অরণির প্রথম প্রথম গল্প শুনতে ভালোই লাগছিল, কিন্তু এখন খুব বোরিং লাগছে, ঘুম চলে আসছে। রাবেয়া সংসার থেকে শুরু করে নিজের পরিবারের ইতিহাস পর্যন্ত সব বলে ফেলছেন। তার কোনো দূর সম্পর্কে চাচার প্রেম কাহিনীও বলতে লেগেছেন। অরণি রীতিমতো ঘুমের জন্য হাই উঠে গেল। রাবেয়া অরণি হাতের উপর হাত রেখে বললেন, সত্যি করে একটা কথা বলো তো অরণি, তোমার কি এখনও আমার উপর সন্দেহ হয়? ভাবছো আমি তোমাকে পছন্দ করার নাটক করছি, কিন্তু মনে মনে আগের মতোই আছি?
অরণি আশ্চর্য কণ্ঠে বলল, না তো মা, এরকম আমার কেন মনে হবে? রাবেয়া মসৃণ হাসি দিয়ে বললেন, মনে না হলেই ভালো। আসলে আমি অনেক ভেবে দেখেছি, তোমার সাথে রেষারেষি করে আমার কোনো লাভ নেই। তোমাকে কষ্ট দেওয়া মানে একই কষ্ট আমার ছেলেও পাবে। আর মা হয়ে কি আমি ছেলের কষ্ট মানতে পারি বলো? আমি খারাপ শাশুড়ি হতে পারি, কিন্তু খারাপ মা নই। অরণি ইতস্ততভাবে বলল, জি সেটা অবশ্যই, খারাপ মা বলে কিছু হয় না। সন্তানের ভালো সব মাই চায়। একদম ঠিক বলেছ। তোমার যখন সন্তান হবে তখন আরও ভালো করে বুঝবে। অরণি এই কথা শুনে লজ্জা লাগছে। ইস, তার যদি মাহাতিরের মতো ফুটফুটে একটা ছেলে হতো, যাকে দেখলেই রাফাতের কথা মনে পড়বে। রাহাত মায়ের ঘরে উকি দিয়ে বলল, দীপ্তি কি এখানে আছে মা? রাবেয়া জবাব দিলেন, না তো, বসার ঘরে আছে মনে হয়, খুঁজে দেখ। ঠিক আছে। রাহাত চলে যেতে নিচ্ছিল। রাবেয়া আবার ডেকে বললেন, তুই কি অফিস থেকে ফিরলি বাবা? হ্যাঁ মা। তোর হাতে কি? রাহাত পিছনে গুটিয়ে রাখা হাতটা সামনে আনলো। নেটের ভিতর বড় প্যাকেটগুলো রঙিন ফলমূল দেখা যাচ্ছে। রাবেয়া তাকিয়ে থেকে বললেন, কি এগুলো? রাহাত অপ্রস্তুত হেসে বলল, মা হাতের ফল ছাড়া অন্য কিছু খেতে চায় না, তাই ওর জন্য বেদানা আর আঙ্গুর এনেছিলাম। রাবেয়া বললেন, তাই নাকি? আমারও ইদানিং বেদানা খেতে খুব ইচ্ছে করছিল। তুই? রাহাত কথাটা শুনেও না শোনার মতো দীপ্তিকে খুঁজতে বের হয়ে গেল। রাবেয়া পুরো কথা শেষ করার সুযোগও পেলেন না। এর আগেই রাহাত চলে গেছে। রাবেয়া শুকনো মুখে অরণির দিকে তাকালেন। অরণি শাশুড়িকে লজ্জা দিতে চাইল না, তাই এমন ভাব করলো যেন সে মা ছেলের কথা কিছুই শুনতে পায়নি। তার গভীর মনোযোগ ফ্যামিলি অ্যালবামে। রাবেয়া চুপসে যাওয়া গলায় বললেন, 3 বছরের বাচ্চা ফল ছাড়া কিছু খায় না, এটা কি বিশ্বাসযোগ্য অরণি? অরণি কি উত্তর দেবে ভেবে পেল না। তার খুব অস্বস্তি লাগছে। রাবেয়া বললেন, এগুলো আনা হয়েছে দীপ্তির জন্য। মাহাতিরে কথা বলেছে যেন আমাকে দিতে না হয়। অরণি হাসার চেষ্টা করে বলল, কি জানি মা, হয়তো মাহাতিরই খাবে। এই বয়সে তো বাচ্চারা খাওয়া নিয়ে অনেক ঝামেলা করে। রাবেয়া মাথা নেড়ে বললেন, হুম, বাচ্চা কাচ্চা কি আমরা পালিনি? 3 বছরের বাচ্চা একটা আস্ত বেদানায় খেয়ে হজম করতে পারবে না। ওকে তো এখনো ওর মা পানির মতো পাতলা খিচুড়ি খাওয়ায়। ও বেদানার বিচি গিলবে কি করে? তাহলে মনে হয় বেদানার জুস করে খাওয়াবে। কি জানি বাবা। রাবেয়া শরীর ঝাড়া দিলেন। বোঝাই গেল খুব কষ্ট পেয়েছেন। এবার তিনি সংসারের গল্প ছেড়ে বেদানা গাছের গল্প বলতে শুরু করলেন। তাদের বাড়ির পাশে একটা বেদানা গাছ ছিল। অরণি শুনতে শুনতে দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের ঘরে ফিরে সেই অরণি রাফাতকে ফোন করে বলল, তুমি কোথায়? অফিস থেকে বের হয়েছ? হ্যাঁ, কেন? তোমার কিছু লাগবে? হুম, লাগবে। বেদানা লাগবে। কি? বেদানা চেনো না? ওই যে লাল লাল ফল। হ্যাঁ চিনিছি, কিন্তু তুমি তো বেদানা পছন্দ করো না। আমি একবার এনেছিলাম, তখন ছুঁয়েও দেখোনি। আমি কি বলেছি আমি পছন্দ করি? তাহলে আনতে বলছো কেন? ফেসিয়াল করব। হোয়াট? তুমি জানো বেদানার দাম কত? ওই টাকা দিয়ে 2টা ফেস ওয়াশ কেনা যাবে। অরণি হাসতে হাসতে বলল, বেদানা আনতে বলেছি মানে আনবে। এত কথা শুনতে চাই না। বেদানা ছাড়া আজ তোমার ঘরে ঢোকা নিষেধ। এই কথা বলেই অরণি ফোন কেটে দিল। রাফাত পড়ে গেল মহাবিপদে। এখন বেদানা কোথায় পাওয়া যায়? রাতে 1 কিলো বেদানা নিয়ে রাফাত ঘরে ফিরল। অরণি খুশি খুশি কণ্ঠে বলল, বেদানা এনেছো? হ্যাঁ এই তো। এখন বলো তো কি করবে? আমি কিছু করব না, তুমিই করবে। আমি করব? এগুলো নিয়ে মাকে দিয়ে আসবে। রাফাত হতভম্ব হয়ে বলল, মা বেদানা খুব পছন্দ করেন। এটা তুমি কিভাবে জানলে? মা তো নিজের পছন্দের কথা সহজে কাউকে বলেন না। বুদ্ধি থাকলে সব জানা যায়। আর প্লিজ, আমি যে তোমাকে বেদানা আনতে বলেছি এটা আবার মাকে বলে দিও না। তুমি বলবে তুমি নিজে এনেছো। বাজারে বেদানা দেখে তোমার মায়ের কথা মনে পড়েছিল তাই। মিথ্যে কথা বলবো তো কি হয়েছে? মিথ্যা বললে তো আর তোমার দাঁত পড়ে যাচ্ছে না। আচ্ছা ধরো বললাম, তারপর কি হবে? কিছুই হবে না। তুমি যাও তো। অরণি জোর করে রাফাতকে মায়ের ঘরে পাঠালো। রাফাত মায়ের হাতে বেদানা তুলে দেওয়ার পর মা খুব চমকে গেলেন। রাফাত অরণির শিখিয়ে দেওয়া মিথ্যা কথাটাও বলল। ওই কথা শুনে রাবেয়ার চোখে পানি চলে এলো। তিনি আসলে চোখের জল মুছে রাফাতের কপালে চুমু দিলেন। রাফাত বিস্ময়ে বাকরুদ্ধ। সামান্য একটা জিনিস পেয়ে মা এত খুশি হয়ে গেলেন। রাফাত তো ভাবতে পারছে না, তার অসম্ভব অবাক লাগছে। মা এত নরম মনের মানুষই না। আজ কি হলো তার? রাফাত ঠিক করেছে এখন থেকে প্রতিদিন অফিস থেকে ফেরার সময় মায়ের পছন্দের কিছু নিয়ে আসবে। মা যখন এত খুশি হয়, তিনি তো ছোটবেলায় রাফাতের সব আবদার মিটিয়েছেন, কিন্তু নিজে কখনো আবদার করেননি। তাই বলে কি তার আবদার নেই? নিশ্চয় আছে, কিন্তু মুখ ফুটে কখনো বলেন না।
রাফাত ঘরে ফিরে আসার পর অরণি আগ্রহী কণ্ঠে জিজ্ঞেস করলো, বেদানা দিয়েছো মাকে? রাফাত ঝলমলে কণ্ঠে বলল, তুমি কি ম্যাজিক জানো অরণি? সামান্য বেদানা কিনে আনলাম বলে মা আমাকে এমনভাবে আদর করলেন যেন আমি এখনো বাচ্চায় আছি। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, লজ্জা লাগছে এখন। অরণি খিলখিল করে হেসে ফেলল। রাফাত মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। অরণি এখন আর রাফাতের সাথে ঝগড়া করে না, সবসময় মিষ্টি করে কথা বলে। আগে পরিবারে অশান্তি নিয়ে অরণির মেজাজ খারাপ থাকতো, কিছু বললেই তেতে উঠতো, কিন্তু এখন ধীরে ধীরে অরণি আগের মতো হয়ে যাচ্ছে। ভার্সিটিতে প্রথম দিন দেখা সেই শান্ত মেয়েটি রাফাত এই কয়েকদিনে অরণিকে খুব ভালো মতো চিনেছে। অরণি এমন একটি মেয়ে যাকে জয় করতে খুব বেশি কিছু দরকার নেই, শুধু ভালোবাসা হলেই চলবে। যে অরণির কাছে খারাপ, অরণিও তার কাছে খারাপ, একেবারে রুদ্র মূর্তি। আর যে অরণির কাছে ভালো, অরণিও তার জন্য জান প্রাণ ঢেলে দিতে প্রস্তুত। সকাল সকাল আবার দীপ্তির বাপের বাড়ির লোকজন এসে হাজির হয়েছে। তাদের হইচই শুনে অরণি ঘুম ভাঙল। রাফাত তখন অফিসে চলে গেছে। অরণি দেখলো তার দরজার কাছে মাহাতির ছোট ছোট পায়ে হেঁটে বেড়াচ্ছে। অরণি কোনো কথা বলল না, নিঃশব্দে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর হুট করে মাহাতিরের হাত ধরে ফেললো। মাহাতির প্রথমে ভয় পেল, তারপর অরণি মুখ দেখে কিটকিট করে হেসে উঠল। অরণি আজ এই কিউট ডাব্বাকে ইচ্ছামতো পাপ্পা দিবে। মাহাতির অরণিকে দেখলে দৌড়ে পালায়, কিন্তু এখন কিভাবে পালাবে? অরণি তাকে ধরে ফেলেছে। মাহাতিরকে কোলে নিয়ে অরণি রুমে চলে যাচ্ছিল। পিছন থেকে একটা শীতল কণ্ঠ বলল, হাই ভাবি, কেমন আছেন? অরণি পিছনে তাকে দেখলো রুবায়েত। ছেলেটাকে দেখেই অরণি ঠোঁটের হাসি মিলিয়ে গেল, চোখের দৃষ্টি কঠিন হলো। রুবায়েত মুচকে এসে বলল, আপার কাছে শুনলাম আপনি নাকি দারুণ চা বানান, খেতে ইচ্ছে করছে। হট ভাবির হাতে এক কাপ হট চা। অরণি গরম কণ্ঠে বলল, কি বললেন আপনি? হট ভাবি মানে কি? অরণি এমনভাবে ফুঁসে উঠেছে যে রুবায়েত একটু ভরকে গেল। মনে হচ্ছে মেয়েটা এখনই চিৎকার করে তাকে চর থাপ্পড় ধরনের কিছু একটা মারবে। তাই দ্রুত পরিস্থিতি সামলাতে বলল, মানে রাগের কথা বলছি। আপনি যেভাবে চোখ গরম করে তাকিয়ে থাকেন, মনে হয় খুব রাগ আপনার, রাগী ভাবি। অরণি ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটাকে খুশি খুশি করতে ইচ্ছে করছে। দীপ্তি এসে বলল, অরণি, সবার জন্য একটু চা বানাও তো। আমার ভাইয়ের আবার তোমার হাতে চা খাওয়ার খুব শখ। তোমার বিখ্যাত চায়ের গল্প করেছিলাম তো। অরণি ভালো চা বানায় এটা সত্যি, কিন্তু এই খচ্চরকে চা খাওয়াতে ইচ্ছে করছে না। তবে যেহেতু সবাই খাবে, তাই অরণিকে চা বানাতে হলো। বড় ট্রেতে চায়ের কাপগুলো সাজিয়ে যখন অরণি ড্রয়িং রুমে ঢুকলো, তখনই খেয়াল করলো রুবায়েত তার দিকে চেয়ে আছে, ঠিক সেদিনের মতো নিষ্পলকভাবে। অরণির শরীর জ্বালা করতে লাগলো। এই ছেলের হাতে চায়ের কাপ তুলে দিতেও ভয় লাগছে। যদি সুযোগ বুঝে অরণি হাত ছুঁয়ে দেয়। চাহনি দেখে তো মনে হচ্ছে এমন কিছু মতলব তার। অরণি সবাইকে একে একে চা দিল। রুবায়েত অপেক্ষা করছিল কখন তার সময়টা আসবে। অরণি সর্বশেষ কাপটা রুবায়েতের কাছে নিয়ে এলো। রুবায়েতের ঠোঁটের হাসি আরো বিস্তৃত হলো, চোখের দৃষ্টি গাঢ় হলো। সে হাত বাড়িয়ে আছে কাপ নেওয়ার জন্য। অরণি দীপ্তির কাছে কাপটা দিয়ে বলল, তোমার ভাইকে পাস করো তো ভাবি। দীপ্তি অরণির থেকে কাপ নিয়ে রুবায়েতকে দিল। অরণি খালি ট্রে নিয়ে চলে যাচ্ছে। রুবায়েতের চেহারাটা তখন দেখার মতো ছিল। অরণি আবার ঘড়ির দিকে তাকালো। রাত 2টা বাজতে চলেছে। রাফাত ক্রমাগত মেসেজ দিয়ে যাচ্ছে। ফোন সাইলেন্ট করা, তাই মেসেজের শব্দ আসছে না, কিন্তু মেসেজগুলো দেখে অরণির বুকে ডিম ডিম শব্দ হচ্ছে। বেচারা কি অনুরোধ, আকুতি, আহাজারি, অথচ অরণি কিছুই করতে পারছে না। রাফাত অফিস থেকে আসার পর মাত্র 5 মিনিটের জন্য তার সাথে দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি। আজ মনে হচ্ছে অরণি ঘরে না যাওয়া পর্যন্ত রাফাত ঘুমাবেও না। অরণির খুব খারাপ লাগছে। রাবেয়া বললেন, দেখো বৌমা, এখন মজার সিন হবে। অরণি হতাশ দৃষ্টিতে টিভির দিকে তাকালো। তার চিৎকার করে বলতে মন চাইলো, আমি টিভি দেখবো না, আমি এখন একটু ঘরে যেতে চাই, আমাকে এই কারাগার থেকে মুক্তি দিন দয়া করে। কিন্তু বলা যাচ্ছে না। সামনের মানুষটি যখন অতিরিক্ত ভালো আচরণ করে, তখন তার পিঠে অতিরিক্ত খারাপ আচরণ করা যায় না। রাবেয়ার হঠাৎ করে ইচ্ছে হয়েছে অরণিকে নিয়ে সিনেমা দেখবেন। রাত 11টা বাজে তিনি সিনেমা ছেড়েছেন। একটা সিনেমা শেষ, এখন আর একটা চলছে। প্রথম সিনেমাটা অরণিও খুব আগ্রহ নিয়ে দেখছিল। শাশুড়ির সাথে বসে সিনেমা দেখা তো মজার ব্যাপার, কিন্তু মজারও একটা সীমা আছে। রাত 12:30টার যখন তিনি নতুন সিনেমা ছাড়লেন, তখন অরণি ইচ্ছে হলো শক্ত কণ্ঠে বলতে, মা দয়া করে আপনি নিজে ঘুমান আর আমাকেও ঘুমাতে দিন। অরণি শক্ত কণ্ঠে এই কথা বলতে পারেনি, কেবল বলেছে, মা আমার আর ভালো লাগছে না, আমি প্লিজ ঘুমাতে যাই।
রাবেয়া তখন অনুরোধের দৃষ্টিতে বললেন, আর মাত্র আধা ঘন্টা মা, একটু সহ্য করো। এই সিনটা না দেখলে মনে হচ্ছে সারা রাত আমার আর ঘুমও আসবে না। তুমি চলে গেলে আমার একা দেখতেও ইচ্ছে করবে না। প্লিজ একটু বসো অরণি, আমার লক্ষ্মী মেয়ে। অরণি তখন মনে মনে বলল, আমি আপনার লক্ষ্মী মেয়ে না, আপনার লক্ষ্মী মেয়ে ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে, আর আপনি আমাকে এখানে বসিয়ে রেখেছেন। ওইদিকে আপনার ছেলে মরে যাচ্ছে। রাবেয়া আধা ঘন্টা বলতে বলতে 1.5 ঘন্টা সময় লাগিয়ে দিয়েছেন। অরণি কোনোভাবে উঠতে পারছে না। নির্মল সাহেব বিছানার দেওয়ালে হেলান দিয়ে বই একটা মুখের কাছে ধরে আছেন। তিনি কি ঘুমিয়ে গেছেন নাকি জেগে আছেন তা বোঝা যাচ্ছে না। অরণি নিজের অবস্থা বোঝানোর জন্য চোখ বন্ধ করে দেওয়ালে মাথা ঠেকিয়ে রাখলো, যাতে রাবেয়া ভাবেন অরণি খুব ঘুম পেয়েছে। তখন যদি আল্লাহর ওয়াস্তে টিভিটা বন্ধ করে অরণিকে যেতে দেন। রাফাত আবার মেসেজ পাঠালো, তোমরা কোন রুমে আছো বলো তো, আমি এখনই আসছি। অরণি দ্রুত লিখলো, প্লিজ এসো না, বাবা এখনো জেগে আছেন। তুমি কি ওদের দুজনের সামনে থেকে আমাকে নিয়ে যাবে? প্রয়োজনে তাই করব। আমার আর ভাল লাগছে না অরণি। রাফাত চূড়ান্ত অধৈর্য হয়ে পড়েছে। অরণি বিপদগ্রস্ত হয়ে লিখল, এমন করলে আমার লজ্জা লাগবে। তুমি আমার জন্য এখনো জেগে আছো, ব্যাপারটা কেমন দেখায়? কেমন দেখায় মানে কি? আমার স্ত্রীর জন্য আমি জেগে থাকবো না তো কি অন্য ছেলে জেগে থাকবে? আশ্চর্য। উফ আল্লাহ, রাফাত এমন ঠোঁট কাটার মতো কথা বলছো কেন? অরণি অস্বস্তি লাগছে খুব। রাফাতকে নিচে আসতে দেওয়া যাবে না কিছুতেই। অরণি মেসেজ লিখলো, আমি 5 মিনিটের মধ্যে উপরে আসছি, তাও তুমি নিচে এসো না প্লিজ। ওকে, ঘড়ির ধরে 5 মিনিট অপেক্ষা করব। এরপরে যদি না আসো তাহলে আমি সত্যি চলে আসব। অরণি রাবেয়ার দিকে চেয়ে দ্রুত বলল, মা আমি বাথরুমে যাচ্ছি। রাবেয়া টিভির দিকে চেয়ে থেকে বললেন, আচ্ছা তাড়াতাড়ি এসো কিন্তু। অরণি মনে মনে উত্তর দিল, সরি মা, আপনি সকালের আগে আমার চেহারা আর দেখবেন না। অরণি রুম থেকে বের হয়ে হাঁপ ছাড়ল। ইস, এই বুদ্ধিটা তার মাথায় আগে কেন আসেনি? দ্রুত সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো অরণি, কিন্তু মাঝপথেই দেখা হয়ে গেল রাফাতের সঙ্গে। একই সময় রাফাতও নিচে নামছিল। দুজন দুজনকে দেখে হেসে ফেলল, তারপরে একসঙ্গে হাত ধরে উপরে উঠে এলো। রাফাত ঘরে ঢুকে দরজা আটকালো, তারপর অরণির দিকে ঘুরে কোমরে হাত রেখে প্রশ্ন করলো, সমস্যা কি বলো তো? এত রাত পর্যন্ত কি করছিলে? অরণি অপরাধী কণ্ঠে জানালো, সিনেমা দেখছিলাম। তোমার সিনেমা দেখা এত ইম্পর্টেন্ট হয়ে গেছে? আরে আমি তো চলে আসতে নিয়েছিলাম, কিন্তু মা আমাকে আটকে রেখেছিলেন, আসতেই দিচ্ছিলেন না। মাকে তোমাকে দড়িতে বেঁধে আটকে রেখেছিলেন? অরণি দুই পাশে মাথা নাড়ল। রাফাত রেগে বলল, তাহলে তুমি কেন আসতে পারবে না? বাবাও জেগেছিলেন, আমি কি বলতাম তাদের? ঘুমের কথা অনেকবার বলেছি। মা বললেন এখানে তার সঙ্গে শুয়ে পড়তে, বাবা অন্য রুমে চলে যাবেন। তখন আমি বললাম থাক, ঘুম আসছে না। তখন মা বললেন তাহলে আরেকটু বসো। আমি তো তখন মুখ ফুটে এটা বলতে পারি না যে তুমি জেগে অপেক্ষা করছো। এটা বললে নিশ্চয়ই তোমার দাঁত পড়ে যেত না। অরণি চুপ করে রইল। রাফাত বিছানায় বসে অস্থির গলায় বলতে লাগলো, আমার এতক্ষণে কি যে ইচ্ছে করছিল তোমাকে বোঝাতে পারবো না। বাড়িতে আমি থাকি মাত্র 12 ঘন্টা, এর মধ্যে মিনিমাম 6 ঘন্টা ঘুমাতে হয়। তুমিও 2 ঘন্টা বিভিন্ন কাজে ব্যস্ত থাকো, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আমার জন্য তোমার সময় মাত্র 4 ঘন্টা। কত কম সময়! আর আজকে তো এক্সটেন্ড হয়ে গেল। তুমি 6 ঘন্টা ধরেই ঘরের বাইরে। বেশি ইনজাস্টিস হয়ে গেল না? অরণি রাফাতের পাশে বসতে বসতে বলল, আমি কি করব বলো? ইচ্ছা করে তো কিছু করিনি, কাল থেকে আর হবে না। এখন তুমি শুয়ে পড়ো প্লিজ, না হলে সকালে অফিসে যেতে পারবে না। রাফাত ব্রুকুসকে বলল, অফিসে কে যাবে? আমি ঠিক করেছি কাল অফিসে যাব না। কেন? সারা রাত না ঘুমিয়ে অফিসে গেলে ঝিমাতে হবে, তার সে না যাই। তুমি সারা রাত ঘুমাবে না কেন? তোমার কি মনে হচ্ছে তোমাকে পাশে নিয়ে ঘুমানোর জন্য আমি 2টা পর্যন্ত অপেক্ষা করেছি? অরণি লজ্জিত গলায় বলল, তাই বলে কাল অফিস মিস দিবে? এটা তো ঠিক না। একটা দিন মিস দিলে এমন কোনো ক্ষতি হবে না। আমি তো ওয়েট করছি ভ্যাকেশনটার জন্য। আর মাত্র কয়টা দিন, তারপর আমরা হানিমুনে যাব 2 মাসের জন্য। অরণি চোখ বড় করে বলল, 2 মাসের জন্য কেউ হানিমুনে যায় পাগল? তাহলে কয় মাস? 5। অরণি কপালে হাত দিয়ে বলল, হাই গর্দব, সর্বোচ্চ 10-12 দিনের জন্য যাওয়া যেতে পারে। রাফাত তাচ্ছিল্য কণ্ঠে বলল, ধ্যাত, 10-12 দিনে কি হবে? চোখের পলকে কেটে যাবে। এখন তোমার এটা মনে হচ্ছে, কিন্তু তখন দেখবে সময় যাচ্ছেই না, বোর লেগে যাবে। রাফাত অরণির দিকে চেয়ে নেশাবিষ্ট কণ্ঠে বলল, তোমার বোর লাগতে পারে, কিন্তু আমার কখনোই লাগবে না। জানো সারাদিন অফিসে আমার কি ইচ্ছে করে? তোমাকেও যদি ব্যাগে ভরে আমার সাথে অফিসে নেওয়া যেত। আমার ডেস্কের নিচে বড় একটা ড্রয়ার আছে, সেখানে তোমাকে লুকিয়ে রাখতাম।
কেউ না থাকলে বের করে তোমাকে মন ভরে দেখতাম আর চুমু দিতাম। ইস, সিরিয়াসলি ইদানিং এই ইচ্ছেটা আমার এত বেশি পরিমাণে হচ্ছে। মাঝে মাঝে অফিসে কাজের খুব প্রেশার থাকে, একটু রিল্যাক্স হওয়া যায় না। তখন মনে হয় অন্তত 5 মিনিটের জন্য যদি তুমি আমার অফিসে চলে আসতে, আমাকে জড়িয়ে ধরতে, তোমার বুকে মাথা রেখে আমার সব ক্লান্তি চলে যেত। অরণি মন খারাপের গলায় বলল, আহারে, এই তো আমি সামনে আছি, এখন জড়িয়ে ধরলে চলবে? হুম, এখন শুধু জড়িয়ে ধরলে চলবে না, আরও। অরণির সাথে সাথে রাফাতের মুখ চেপে বলল, চুপ। রাফাত ঝট করে মুখ থেকে অরণি হাতটা সরিয়ে বলল, কেন, আমার কথা শুনতে ভালো লাগছে না? কথা শুনতে শুনতেই তো অরণির চেহারা লজ্জায় লাল হয়ে গেছে। সে মাথা নিচু করে বলল, না, একদম জঘন্য লাগছে। জঘন্য লাগলেও শুনতে হবে। মাঝে মাঝে তো ইচ্ছে করে অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসি। সারাদিন তোমাকে দেখি, তোমার ঠোঁটে গলায় গালে চুমু দিতে থাকি। তারপর অরণি কঠিন গলায় বলল, তুমি যদি মুখ বন্ধ না করো তাহলে কিন্তু আমি আবার নিচে চলে যাব, আর ফিরে আসবো না। রাফাত নিচের ঠোঁট কামড়ে হেসে ফেলল। তারপর বলল, বুঝেছি, তুমি চাইছো আমি যেন কথা বলা বন্ধ করে সরাসরি কাজ শুরু করি। অরণি 2 হাতে মুখ ঢেকে বলল, ছি, কি খারাপ, আমি এটা একবারও বলিনি। রাফাত ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। আজকের সকালটাই অরণির মন খারাপ দিয়ে শুরু হলো। গতকাল রাফাত অফিসে যায়নি। প্রায় সারাদিনই তাদের ঘরের দরজা বন্ধ ছিল। তখন ঘর ভর্তি মানুষও ছিল। আর আজকে রাফাত সকাল সকাল অফিসে চলে গেছে, কিন্তু আজই বাড়িতে কোনো মানুষ নেই। কোনো মানুষ নেই বললে ভুল হবে, মানুষ আছে কিন্তু নিচতলায়। 2 তলাটা পুরো ফাঁকা। দীপ্তি ভাবি আজ তার বাপের বাড়ির মানুষদের নিয়ে ঘুরতে গেছেন। সে খুব শৌখিন মহিলা, কিছুদিন পর পর বেড়াতে যাওয়ার আয়োজন করা তার নেশা। রুমা, নীলিমা, তানজু তার সাথে লাইন ধরেছে। আজ দীপ্তি রাবেয়াকেও সাথে নিয়ে গেছে। উর্মি তো এই সময় স্কুলেই থাকে। আর ঋতুরও আজকে নিচে কাজ বেশি। সকাল থেকে সে একবারও উপরে আসেনি। কাজ না থাকলে নিশ্চয়ই আসতো। অতএব বলা যায় পুরো 2 তলায় অরণি আজ একাই আছে। সবাই ফিরবে কখন বলা যায় না, এই জন্যই ভালো লাগছে না অরণি। মন বিষণ্ণ লাগছে। একবার রাফাতকে ফোন করে কথা বলতে ইচ্ছে করলো, কিন্তু রাফাত ইদানিং এত ফাজিল হয়েছে যে তাকে ফোন দিতে গেলেও 10 বার ভাবতে হয়। সে ফোন ধরে এমন সব কথা বলতে থাকে যে লজ্জা পেয়ে অরণি ফোন কেটে দিতে হয়। দীপ্তিদের সাথে আজ চাইলেই অরণি ঘুরতে যেতে পারত, কিন্তু সে যায়নি রুবায়েতের ভয়ে। ওই ছেলের মুখোমুখি হতে তার একদমই ইচ্ছে করে না। চাহনি দেখলে মেজাজ খারাপ হয়, মন চায় কষিয়ে থাপ্পড় লাগাতে। অরণি রান্নাঘরে এসে চুলা জ্বালালো। কফি খেতে ইচ্ছে করছে। মগ ভর্তি কফি নিয়ে ছাদে বসে থাকবে, না হলে নিচে শিলা চাচে আছেন, তার সঙ্গেও কফি খেয়ে গল্প করা যায়। মানুষটা সারাদিন এত কাজ করতে থাকেন যে বসে 2 মিনিট গল্প করার সুযোগটুকু হয় না। অথচ এই বাড়িতে যখন অরণ্য প্রথম এসেছিল তখন শিলা চাচি তাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন। মানুষটার কাছে অরণ্য কৃতজ্ঞ। তাছাড়া শিলা চাচির ছেলে তাহসিনও আছে, এই বাড়ির সবচেয়ে নিশ্চুপ সদস্য। তার এখন অ্যাডমিশন পিরিয়ড চলছে, সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকছে ছেলেটা। অরণি তার কাছে কফি নিয়ে যেতে পারে। পিছন থেকে মনে হলো কারো পায়চারি শোনা যাচ্ছে। অরণি তৎক্ষণাৎ পিছনে ঘুরল, কিন্তু কাউকে দেখতে পেল না। বুকে থুতু দিয়ে নিল। ভয় লাগছে তার। কফিটা দ্রুত বানাতে হবে, নিচে চলে গেলে আর ভয়টা লাগবে না। 2 তলাটা এখন পুরোপুরি নিস্তব্ধ, এজন্যই বোধ হয় এমন গা ছমছম করছে। অরণি ভয় কাটানোর জন্য শব্দ করে গান গাইতে লাগলো। তার গানের কণ্ঠ বেশ সুন্দর। তারে আমি চোখে দেখিনি। রুবায়েত পর্দার আড়াল থেকে অরণিকে দেখছে। তার শরীর উত্তেজনায় ঘামছে, মাথার মধ্যে এলোমেলো সব চিন্তা। ভেবেছিল আজ সবার সাথে অরণিও আসবে। সেদিন যখন অরণির চায়ের কাপটা রুবায়েতের হাতে না দিয়ে দীপ্তির হাতে দিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই অরণিকে ছুঁয়ে দেওয়ার তীব্র আকাঙ্ক্ষাটা ভালোভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছিল, যার ফলশ্রুতিতে আজ সে এত বড় সাহস করে ফেলেছে। প্রায় ফাঁকা বাড়িতে অরণি একা আছে জেনে ছুটে এসেছে। অরণি গানের কণ্ঠ আর চুলের গন্ধ কেমন কঠিন একটা মোহের জাল সৃষ্টি করেছে। রুবায়েত নেশাগ্রস্তের মতো সেদিকে ঘনিষ্ঠ হচ্ছে। সে জানে অরণি এখন তাকে দেখলে রেগে যাবে, চিৎকার করবে কিংবা আরো ভয়ঙ্কর কাজ করবে। তাই রুবায়েত স্টোরুমের দরজাটা বন্ধ করে ঢুকেছে। তার মনে হচ্ছে অরণি যদি আজ রেগে তাকে চড় দেয় তাও কিছু হবে না, বরং ভালো লাগবে। মনে হবে অরণি হাতের ছোঁয়াতেও ফুলের সৌরভ মিশানো। অরণি এক মনে গান গেয়ে চলেছে। রুবায়েতের সবকিছু স্বপ্নের মতো লাগছিল। আলতো কণ্ঠে রুবায়েত ডাকলো, অরণি। অরণি পিছনে ঘুরে রুবায়েতকে দেখে সহসা চিৎকার দিয়ে মুখে হাত চেপে ধরল। তার শরীর ধাক্কা খাওয়া দরজার মতো কাঁপতে লাগলো। রুবায়েত হালকা হাসলো। অরণির মনে হলো এত জঘন্য মুখের হাসি সে কোনোদিন দেখেনি। অরণি কাঁপা কাঁপা গলায় আরেকটা চিৎকার দিয়ে বলল,
আপনি এখানে কেন এসেছেন? বের হন। আল্লাহ, বের হন। রুবায়েত নরম গলায় বলল, বিশ্বাস করুন, আপনাকে আমি ভীষণ পছন্দ করি। আমার এই আবেগকে ঠুনকো মনে করবেন না। আপনাকে দেখার প্রথম দিন থেকেই আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে। এরপর থেকে যতবার আপনার কথা মনে হয় ততবার আমার জ্বর আসে। এই যে দেখুন, এখনো জ্বর আসছে। আমার গা কত গরম। অরণি হাতটা খপ করে ধরে নিজের গলায় গালে স্পর্শ করাতে লাগলো রুবায়েত। অরণি চোখ বন্ধ করে গগনবিদারী চিৎকার করতে লাগলো। রুবায়েত কোনো তোয়াক্কা করছে না, শক্ত করে অরণির কোমর চেপে ধরল। অরণির সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। লোকটাকে যে জোরে একটা ধাক্কা মারবে সেটুকু শক্তিও নেই। আতঙ্কে বুদ্ধি সাহস সব লোপ পেয়েছে। অরণির চোখ দুটো খুলে দেখার স্পর্ধাও পাচ্ছে না। তার সাথে একই সর্বনাশ হচ্ছে। প্রচণ্ড ঘৃণা লাগছে, শরীর কাঁটা দিয়ে উঠছে। অরণি কিছু চিন্তা না করে ফুটন্ত গরম কফির কেটলিটা হাতে নিয়ে রুবায়েতের মুখে ছুঁড়ে মারল। প্রথমে ভারী কেটলির আঘাতে রুবায়েতের কপাল ফুলে, তারপর গরম কফিতে মুখ ঝলসে গেল। রুবায়েত হিংস্র জন্তুর মতো আর্তনাদ করে উঠল। অরণি এই অবস্থায় রুবায়েতকে ল্যাং মেরে ফেলে দিল। রুবায়েত চিত হয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। দুই হাত দিয়ে মুখ ঢেকে যন্ত্রণায় কাতরাচ্ছিল সে। অরণি আক্রোশে তার গোপন জায়গায় একাধারে লাথি দিল। তারপর ছুটে বেরিয়ে এলো স্টোররুম থেকে। দরজা খুলতে একটু অসুবিধা হয়েছিল, কিন্তু অবশেষে খুলতে পেরেছে। এই সমস্ত কাজ সে করেছে এক নিঃশ্বাসে। বাইরে বের হতে ঋতুকে দেখলো অরণি। ঋতু বড় বড় চোখে বলল, ভাবি কি হয়েছে? চিল্লানি শুনলাম তো, ভিতরে কেডা? অরণি জোরে জোরে নিঃশ্বাস ফেলল। কোনো কথা বলল না। ঋতুকে ঠেলে নিয়ে ঘরে ঢুকে দরজা আটকে দিল। তার শুধু ভয় হচ্ছে, ভয়ঙ্কর আতঙ্ক কাজ করছে মনে। এই বুঝি রুবায়েত ওখান থেকে উঠে চলে আসলো। গর্জন করতে করতে দরজা ভেঙে ফেলল। অরণি ঘরে কোথায় লুকাবে বুঝতে পারছে না। সে দৌড়ে বাথরুমে চলে গেল। বেসিনের উপর থেকে বডি ওয়াশ নিয়ে শরীরে ঘষতে লাগলো। এমনভাবে ঘষছে যেন তার পুরো শরীরে নোংরা। নোংরাটা ঘষে মেজেও তোলা যাচ্ছে না। ঋতু এত অস্বাভাবিক অবস্থা দেখে ভয় স্তব্ধ। একটু পর অরণির কাছে গিয়ে মিনতি করে বলল, ছোট ভাবি, আপনার কি হয়েছে? আল্লাহর দোহাই লাগে, কন আপনার কি হয়েছে? অরণি শূন্য দৃষ্টিতে একবার তাকালো ঋতুর দিকে। ঋতুর চোখে পানি, তাই দেখে অরণ্য বাঁধ ভাঙা নদীর মতো কেঁদে উঠল। ঋতুকে জড়িয়ে ধরে তার সে কি কান্না! ঋতু অবাক হয়ে গেল। একটু পর অরণি ঋতুকে ধাক্কা মেরে সরিয়ে শাওয়ার ছেড়ে দিল। সাদা ফেনামাখা শরীর ধুয়ে যাচ্ছে। অরণি শাওয়ারের নিচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তার চিপচিপে শরীরটা মৃদু কাঁপছে। হঠাৎ করে অরণি বাথরুমের দরজাটা বন্ধ করে দিল। ঋতু জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু অরণির সারা শব্দ নেই। কোল কিনারা না দেখে ঋতু অরণির মোবাইল নিয়ে রাফাতকে ফোন দিল। ওই পাশ থেকে ফোন রিসিভ হওয়া মাত্রই রাফাতকে কথা বলার সুযোগ না দিয়ে এক নিঃশ্বাসে ঋতু বলে গেল, ছোট ভাইয়া, আপনি বাড়িতে আসেন জলদি। ছোট ভাবির অবস্থা খুব খারাপ, জলদি আসেন ছোট ভাই। কি হয়েছে অরণি? আমি কইতে পারি না, আপনি আইসা দেখা যান। রাফাত কয়েক মুহূর্ত চুপ থেকে তাড়াহুড়ো করে বলল, আচ্ছা আচ্ছা, আমি আসছি। ঋতু ফোন কেটে দিয়ে আবার বাথরুমের দরজাটা ধাক্কাতে শুরু করলো। তখনই বাইরে থেকে রুবায়েতের চিৎকার শুনল। ঋতু ভয়ে ভয়ে গিয়ে দরজা খুলতে দেখলো স্টোররুম থেকে বের হয়ে লিভিং রুমের সোফায় বসে আছে রুবায়েত। ফ্রিজ থেকে বরফ খণ্ড বের করে নিজের মুখমণ্ডলে ধরে আছে। ঋতু মনে মনে বলল, হারামজাদা, তোর লাইগা ছোট ভাবির এই অবস্থা। তার ইচ্ছে করলো রান্নাঘর থেকে বটি এনে একটা কোপ দিতে, নয়তো গায়ের জ্বালা মিটবে না। ঋতু দৌড়ে রান্নাঘরে যাচ্ছিল। রুবায়েত তাকে দেখে বলল, এ মেয়ে শোনো, আমার গায়ে গরম কফি পড়ে গেছে, খুব জ্বালাপোড়া করছে, তোমার কাছে অ্যান্টিসেপটিক হবে? ঋতু শান্ত গলায় বলল, জি হইব। তাহলে একটু দ্রুত নিয়ে আসো। ঋতু রান্নাঘরে গিয়ে মশলার পট নিল। এক মুঠো মরিচের গুঁড়ো নিয়ে ফিরে এলো। এই যে নেন। রুবায়েতের কিছু বুঝে ওঠার আগেই তার সারা মুখে মরিচ ডলে দিয়েছে ঋতু। রুবায়েতের অকস্মাৎ চিৎকারে ভবন কেঁপে উঠল। ঋতু দৌড়ে ঘরে চলে এসেছে। রুবায়েত চোখ খুলে তাকাতে পারছে না, তাকে কেবল দৌড়াতে হচ্ছে। রাফাত 1 ঘন্টার মধ্যেই বাড়ি ফিরে এলো। তখন দীপ্তিরাও ফিরে এসেছে। পুরো বাড়িতে ঘটনা জানাজানি হয়ে গেছে। রুবায়েতের চোখে মরিচ গুঁড়া মেখে দেওয়ার অপরাধে ঋতুকে চর মেরেছে দীপ্তি। ঋতু গালে হাত দিয়ে ফুপিয়ে কাঁদছে। এসব ঘটনা এসে দেখতে পাচ্ছে রাফাত। সে এখনো বুঝতে পারেনি বাড়িতে আসলে হয়েছেটা কি। এদিকে অরণি এখনো বাথরুমের দরজা খুলে বের হয়নি।